আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে রয়েছে শামসুল আরেফিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে 253 আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য। 179টি আসনে লড়বে জামায়াতে ইসলামী, আর অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 30টি আসন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে সংবাদ সম্মেলনে জোটের পক্ষে আসন বন্টন ঘোষণা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি 7টি, এবি পার্টি 3টি, নেজামে ইসলাম পার্টি 2টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি আসন পেয়েছে। অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথেই আছে জানিয়ে বলেন, দলটির সঙ্গে আসন নিয়ে এখনও আলোচনা চলছে। তাদেরটি সহ বাকি আসনের বন্টন শিগগিরই চূড়ান্ত হবে বলে জানান তিনি। বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, জাতীয় ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। আমাদের এই দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছে, তাদের জন্য এই মুহূর্তে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি। দলের প্রার্থী থাকবে না, আজকে ঘোষণার পর থেকে সেটা আমাদের এই নির্বাচনী সংযোজনা বা 11 দলীয় নির্বাচনী ঐক্য তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে এবং আমরা সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে, ন্যায়ের পক্ষে আমরা এই নির্বাচনকে ফলাফল নিয়ে আসবো এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারই এটা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে, ম্যানুভারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। পোস্টাল ব্যালট ব্যবস্থাপনার ভুল ভ্রান্তিতে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সাথে সাক্ষাৎ করে এ দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। দুপুরে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল কমিশনে আসেন। বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, পোস্টাল ব্যালট নিয়ে উদ্বিগ্ন বিএনপি। এ সময় দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে সব প্রতীক না দিয়ে এলাকা ভিত্তিক প্রার্থীর প্রতীক সম্বলিত ব্যালট ব্যবহারের প্রস্তাব দেয় বিএনপি। অভিযোগ করেন, কমিশনের অনুরোধে তারেক রহমান সফর স্থগিত করলেও অন্যান্য দল আচরণবিধি লঙ্ঘন করছে। আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। এই যে পোস্টাল ব্যালট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে, আমরা বলেছি আগের মতোই উদ্বেগ প্রকাশ করেছি, এখানে সঠিকভাবে বিবেচনা করা হয় নাই। যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণের কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে হবে, ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে। এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে, একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা, এবং কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজনের পোস্টাল ব্যালট গ্রহণ করছে। এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে। অত্যন্ত সুকৌশলে ধানের শীষ প্রতীক নিয়ে পোস্টাল ব্যালটে কারসাজি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিস আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারেক রহমান কমিশনের অনুরোধে দেশের অভ্যন্তরে বিভিন্ন সফর বাতিল করলেও অন্যান্য রাজনৈতিক দল নানাভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ধানের শীর্ষে যে অবস্থান সেটি অনেকটাই এমন যা সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ভাঁজ করলে ধানের শীষ প্রতীক চোখে পড়ে না কিংবা দাগের কারণে মুছে যেতে পারে। অথচ প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর প্রতীককে
কৌশলে সহজে দেখা যায় এমন জায়গাগুলোতে রাখা হয়েছে। চাইলে খুব সহজে কলাম বা লাইনের সংখ্যা পুনর্বিন্যাসের মাধ্যমে এই প্রতীকগুলোর যে অবস্থানগত বৈষম্য রয়েছে সেটি দূর করা যেত। কৌশলে কেন এই বৈষম্য করা হলো সেটি নিয়ে তদন্ত করা প্রয়োজন। পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে। এই সমস্যা স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে বেগম খালেদা জিয়ার স্মরণে এক দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। গত ২০ বছর মানুষ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখেনি দাবি করে খসরু জানান, জনগণ আর কোনো বিতর্কিত নির্বাচন দেখতে চায় না, তারা চায় গ্রহণযোগ্য ভোট হোক। তাই পোস্টাল ব্যালটে ধানের শীষের অবস্থান নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তার জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিরাপদ ও নির্বিঘ্ন হয় তা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। যারা ব্যালট পেপার করেছেন তারা উত্তর দিলে ভালো হয় না? আমার তো মনে হয় এই কথার উত্তর তারা ভালো দিতে পারবে যারা ব্যালট পেপার ছাপিয়েছে। বিএনপির ধানের শীষ কেন ভাঁসের মধ্যে পড়ছে, কেন ওই জায়গায় আসছে, এটার উত্তর তো ওনারা দিতে পারবে। আমি আশা করছি শুধু উত্তর নয়, এটার ওনারা একটা প্রতিকারও করবে। দেশে ফিরে প্রথমবারের মতো সপরিবারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় সরকার প্রধানের সঙ্গে তারেক রহমানের বৈঠকে সাথে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। প্রধান উপদেষ্টার কন্যা দিনা ইউনূসও এ সময় উপস্থিত ছিলেন। দুই পরিবার প্রায় 1 ঘন্টার বেশি সময় একসাথে অতিবাহিত করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এ সময় রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। এর আগে গত বছরের 13 জুন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় লন্ডনে তারেক রহমান প্রথমবার বৈঠক হয়, তবে দেশে আসার পর দুজনের এটি প্রথম বৈঠক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে ৬ষ্ঠ দিনের শুনানিতে সবশেষ ৬৫টি আপিল শুনানি হয়েছে। মঞ্জুর হয়েছে ৩৩টি আপিল, নামঞ্জুর ১৭টি আর অপেক্ষমান আছে ১৪টি আপিল। অনুপস্থিত ছিলেন একজন। বৃহস্পতিবার সকালে ৩৮১ থেকে ৪৮০ নম্বর আপিলের শুনানি শুরু হয়। এদিন পিরোজপুর ১ আসনে বিএনপির প্রার্থী আলমগীর হোসেনের প্রার্থিতা বহাল রাখে কমিশন। তার বৈধতার বিরুদ্ধে আপিল করেছিলেন জামায়াত প্রার্থী মাসুদ সাইদি। এছাড়া প্রার্থিতা ফিরে পেয়েছেন নেত্রকোনা ৫ আসনের জামায়াত প্রার্থী। এছাড়া বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। এদিকে জাতীয় পার্টির একাংশের ১৪টি আপিল শুনানিতে সবার আপিল নামঞ্জুর করা হয়। সীমানা পুনর্নির্ধারণ করে ৪ সেপ্টেম্বর ইসির জারি করা গেজেট অনুযায়ী ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হচ্ছে পাবনা ১ ও ২ আসনের ভোট। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এই আদেশ দেন। অর্থাৎ সাঁথিয়া উপজেলাকে পাবনা ১ আসন এবং সুজানগর ও বেড়া মিলে হবে পাবনা ২ আসন। এর আগে সীমানা জটিলতায় পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রাখতে নির্দেশ দেয় চেম্বার আদালত। নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। তাতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা ১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে নিয়ে পাবনা ২ আসন চূড়ান্ত করা হয়। ইসির ওই গেজেটের এই দুটি আসন সংক্রান্ত অংশটুকুর বৈধতা নিয়ে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাইদ হাইকোর্টে রিট আবেদন করেন। জুলাই গণ অভ্যুত্থানকারীদের সুরক্ষা এবং দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ পাশ করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, অভ্যুত্থানকালে জুলাই যোদ্ধাদের সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে। এছাড়া সেই সময়ের রাজনৈতিক প্রতিরোধের জন্য তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। জুলাই গণ অভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। অলরেডি যদি কোনো মামলা হয়ে থাকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে
তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে। এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয়, সেই নতুন মামলা করা যাবে না। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শেষ পর্যন্ত বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হলো নাজমুল ইসলামকে। এ নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। বুধবার টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন নাজমুল ইসলাম। সেখানে তিনি ক্রিকেটারদের পারিশ্রমিক ও অন্যান্য বিষয়ে মন্তব্য করেন, যা ভালোভাবে নেয়নি ক্রিকেটাররা। তখনই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে নাজমুল ইসলামের মন্তব্যের বিপক্ষে প্রতিবাদ জানানো হয়। সেখানে তারা বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনের ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দেন। এদিকে নাজমুল ইসলামের ক্রিকেটারদের নিয়ে মন্তব্য দায়িত্বহীন বলে মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। দেশের মর্যাদার প্রশ্নে ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটার সবাইকে ঐক্যবদ্ধ থাকার সময় এমন আচরণ অবাক করেছে তাকে। বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ক্রিকেটটা তো খুব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করেছেন, আমরা একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছি। তো সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে জন্য অপমানজনক যে মন্তব্য করেছেন, অপমানজনক যে মন্তব্য করেছেন, আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে বলি, আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা। আমাদের এখন গ্লোবালি এই মেসেজ দেওয়া প্রয়োজন, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, ক্রিকেট আমোদি, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি। তো এরকম একটা সময় একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা, এটা কিভাবে একজন এটা কিভাবে সম্ভব হলো আমি বুঝতে পারছি না আর কি। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। যাই হোক, এটা ক্রিকেট বোর্ডের ইন্টারনাল ব্যাপার, তারা ব্যবস্থা নেবে। লক্ষ্মীপুরে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 10 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার চরশাহী ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানান, মহিলা জামায়াতের দায়িত্বপ্রাপ্তরা স্থানীয় বিএনপি নেতা বোরহান উদ্দিনের বাড়িতে ভোট চাওয়ার জন্য যায়। এ সময় তারা সেখানে ভোটার আইডি কার্ড চায়। এটি কেন প্রয়োজন এ নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। খবর পেয়ে রাতে অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ জায়হান কাজেমে সদর হাসপাতালে গিয়ে আহত সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরে রাত 8:30টার দিকে জামায়াত নেতাকর্মীরা শহরে মিছিল বের করে। এ ঘটনায় জামায়াত ও বিএনপি নেতারা একে অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে না বলে মনে করছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সংস্কার অন্তর্বর্তী সরকারের কেবল অঙ্গীকার নয়, দায়িত্ব। মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেয়া হচ্ছে, যাতে করে মানুষ ওই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। এইটা হচ্ছে ওই কুটোচালেরই একটা অংশ, যে আমি না থাকলে নির্বাচন হবে কিনা। তো ওইটাতে বাংলাদেশের মানুষ অনেক সচেতন। ওই প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। তারা তাদের নেতা নির্ধারণ করতে এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে সাধারণ নির্বাচন এবং গণভোট দুইটাতেই অংশ নেবে। গণভোটটা হচ্ছেই অন্তর্বর্তী সরকারের উদ্যোগে, সুতরাং এইখানে কোনোভাবেই সরকারের নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে না। সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছে না, এটা একেবারেই স্পষ্ট। জুলাই সনদ ও গণভোট নিয়ে উদ্দেশ্যমূলকভাবে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ ও মনির হায়দার। সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রায় 1200 ইমামকে গণভোটে উদ্বুদ্ধকরণ সভায় একথা বলেন তারা। কেউ কেউ বলে বিসমিল্লাহ থাকবে না, কেউ কেউ বলে 1971 মুছে দেওয়া হচ্ছে। এগুলো সঠিক নয়। গণভোটে সেই প্রশ্ন করা হয় নাই। যারা বলছেন তারা হয় অনিচ্ছাকৃতভাবে ভুল বলছেন, ভুল বোঝার কারণে ভুল বলছেন, অথবা অন্য কোনো কারণে তারা ভুল বলছেন। এটা কেবলমাত্র এই নির্বাচনের জন্য না, যেটা 12ই ফেব্রুয়ারি হবে, কিংবা আগামী 5 অথবা 10 বছরের জন্য না। এটা আমাদের জাতির ভবিষ্যৎ চালানোর জন্য একটা স্থায়ী দলিল। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পথ সুগম হবে। চট্টগ্রামে গণভোটের পক্ষে প্রচারণা জোরদার করতে ভোটের গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, দীর্ঘ 15 বছর দেশের মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভবিষ্যতে যেন কেউ গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা মত প্রকাশের কারণে নিপীড়নের শিকার না হয়, সেজন্য পরিস্থিতির পরিবর্তন জরুরি। আসন্ন নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে হ্যাঁ ভোট বিজয়ী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। গণভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে উদ্বোধন করা সুসজ্জিত এই গাড়িটি প্রতিদিন চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করবে। অবস্থার পরিবর্তন করতে হবে যেন বাংলাদেশে আর গুম না হয় কেউ, বাংলাদেশে যেন কেউ আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়। এই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পথ তৈরি হবে। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের গণতন্ত্র রক্ষায় এখন সবচেয়ে জরুরি একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন। দুপুরে রাজশাহীর একটি হোটেলে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, দেশের রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে এবং তা থেকে উত্তরণে মৌলিক সংস্কার প্রয়োজন। নির্বাচন কমিশনের সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অতীতে কমিশনের নিরপেক্ষতার অভাব জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ করেছে। সংবিধানের ৫৫ সংশোধনী ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সমালোচনা করে তিনি বলেন, এর ফলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। সংলাপে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রতিনিধিরা অংশ নেন এবং সংস্কার বিষয়ে মতামত তুলে ধরেন। পুলিশ রাখবো, আমরা আনসার রাখবো, আমরা আর্মি রাখবো, তার বিজেপি রাখবো, এবং একই সাথে সাথে নির্বাচন কমিশন আরো কত আড়ম্বর, কত রকম নজরদার, বিদেশি পর্যবেক্ষক, এগুলো সবগুলো থাকবে। কিন্তু তা সত্ত্বেও বহু সংখ্যা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিনা। তো আমাদের যদি গণতান্ত্রিক, আমাদের রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয়, গণতান্ত্রিক মূল্যবোধের যদি অবক্ষয় রোধ না হয়, তাহলে আমরা খুব একটা বেশি দূর যেতে পারবো না। লোকসানে থাকলেও অডিট রিপোর্টের কারসাজিতেই 2024-25 সালে মুনাফা দেখিয়েছে শরিয়া ভিত্তিক 5 ব্যাংক, যা উঠে এলো আন্তর্জাতিক অডিটে। এবার গভর্নর জানালেন, কারসাজিতে জড়িত অডিট প্রতিষ্ঠান এবং অডিটরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা। জড়িতদের তালিকাও ইতিমধ্যে পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। গভর্নর বললেন, শুধু অডিটর নয়, ফরেনসিক অডিটের পর ব্যবস্থা নেওয়া হয়েছে অনিয়মে জড়িত থাকা ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী, এমনকি ঋণ খেলাপিদের বিরুদ্ধেও। আমরা অলরেডি তাদেরকে আইডেন্টিফাই করেছি। আমরা অর্থ মন্ত্রণালয়ে আমরা তাদের নাম পাঠিয়েছি। তাদেরকে আমরা প্রপোজ করেছি শাস্তির ব্যবস্থা করার জন্য। এবং আরেকটু জিনিস, যেটা আমরা 5টা ব্যাংকে ফরেনসিক অডিট শুরু হয়ে গেছে। যেসব কর্মকর্তা এই ফ্রডুলেন্ট লোন অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন তাদেরকেও চিহ্নিত করা হবে, যারা এই লোনগুলো নিয়েছেন তাদেরকেও চিহ্নিত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগামী সোমবার গণজমায়েতের ঘোষণা দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার আগে আন্দোলন স্থগিত করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে ঢাকার 3টি মোড়ে সড়ক অবরোধ করে ছিল আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা দুপুর 12:45 অবরোধ কর্মসূচি শুরু করেন। তারা 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পরিচালনা করেন। অবরোধের ফলে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থী সহ যাত্রী চালকেরা। শিক্ষার্থীরা দাবি করেছেন, ইউনিভার্সিটির কার্যক্রম শুরু হওয়া সত্ত্বেও অধ্যাদেশ না জারি হওয়ায় তারা ক্লাস করতে পারছেন না এবং রেজাল্ট পাচ্ছেন না। তাদের মতে, সরকার চূড়ান্ত অধ্যাদেশ জারি করে পরিস্থিতি সমাধান করুক। আমাদের এই কয়েক লক্ষ শিক্ষার্থীদের যেই অস্তিত্ব রক্ষার যেই দাবি, আমাদের যে যৌক্তিক দাবি, সেই দাবিটি তারা মেনে নেবে। সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে আমাদের এক্সাম হয়েছে, তাহলে কেন এখন এরকম তালবাহানা করতেছে ওনারা, ওইটা আমরা বুঝতেছি না। সোমবার সায়েন্স ল্যাবের এই ভূমিতে বিরাট গণজমায়েতের আয়োজন করা হবে। অধ্যাদেশের দাবি নিয়ে বিরাট গণজমায়েতের আয়োজন করা হবে এবং অধ্যাদেশ মঞ্চ এখানে স্থাপন করা হবে।
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আগামীকাল জুমার নামাজের পর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট পর্যালোচনায় এক জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এ সময় তিনি অভিযোগ করে বলেন, সরকার হত্যাকাণ্ডের বিচারে আন্তরিক না। এছাড়া ওসমান হাদির বিচারে রাজনৈতিক দলগুলো দ্বিচারিতা করছে বলেও অভিযোগ করেন তিনি। আগামীকাল বাদ জুমা আমরা বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ এই কর্মসূচি ঘোষণা করছি। পুরো বাংলাদেশে আপামর জনসাধারণকে আহ্বান করছি, আপনারা এই কর্মসূচি সফল করুন এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার এবং গ্রেফতার এটা নিশ্চিত করুন। আমাদেরকে কোনোভাবেই অসহায় মনে করবেন না। বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে। শুধুমাত্র বাংলাদেশের যাতে শান্তি শৃঙ্খলার যে পরিস্থিতি এটা যাতে স্বাভাবিক থাকে, এই জন্য আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আছি। ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ 21 জানুয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 অভিযোগ গঠনে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানিতে বলেন, প্রসিকিউশন সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। পরে তার অব্যাহতি চান আইনজীবী। আর পলকের আইনজীবী বলেন, পলক কখনোই ইন্টারনেট বন্ধের নির্দেশ দেননি। পাশাপাশি গুজব প্রতিরোধে ইন্টারনেট সীমিত করা হয়েছে। প্রসিকিউশন বলছে, জয় পলকের নীল নকশায় বন্ধ করা হয় ইন্টারনেট। এছাড়া আজ জুলাই অভ্যুত্থানে ফার্মগেটে গোলাম নফিস হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে প্রসিকিউশন। প্রতিদিনের কি ধরনের কাজকর্ম বাংলাদেশের সরকার গ্রহণ করবে এর সাথে সজীব আহমেদ জয়ের কোনো সম্পর্ক ছিল না। সে কোনো ধরনের নির্দেশ বা আদেশ দিয়েছেন এই ধরনের কোনো ডকুমেন্টারি এভিডেন্স এই মামলায় প্রসিকিউশন পক্ষ থেকে উপস্থাপন করতে পারেন নাই। উনি কখনোই ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেননি বা ইন্টারনেট কখনোই সম্পূর্ণ বন্ধ ছিল না। শুধুমাত্র গুজব প্রতিরোধে বারবার প্রথম থেকেই উনি বলেছেন যে গুজব প্রতিরোধে ইন্টারনেট সীমিত করা হয়েছে। আমরা বলেছি এই অভিযোগ গঠন করার কোনো সুযোগ নাই, সেজন্য উনাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হোক। জুনায়েদ আহমেদ পলক নিয়মিত ফোনে সজীব আহমেদ ওয়াজেদ জয়ের সঙ্গে কথোপকথন করতেন এবং তারই একটি পর্যায়ে সজীব আহমেদ ওয়াজেদ জয় পলককে বলেন যে আমার মা যখন বলবে ইয়েস তখন ইন্টারনেট ওপেন, মা যখন বলবে নো তখন ইন্টারনেট স্টপ বা ব্লকড। প্রসিকিউশন বলেছে যে চার্জ গঠন হোক। প্রসিকিউশনের কাছে অকাট্য ডকুমেন্টারি এবং মৌখিক সাক্ষী রয়েছে যা দিয়ে প্রসিকিউশন তাদের দুজনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম। সাকসু নির্বাচনের জন্য 28 দফা ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেল। আজ বিকেল 3:30টায় এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারে জুলাই কর্নার স্থাপন, জুলাই গণ অভ্যুত্থানে হামলায় জড়িতদের বিচার নিশ্চিত করা, একাডেমিক ক্যালেন্ডারে সাকসু অন্তর্ভুক্তি, সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার, নিরাপদ পরিবহন ব্যবস্থা এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষা সহ মোট 28টি বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়। প্যানেলের প্রার্থীরা বলেন, ক্যাম্পাসকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে একটি ইনক্লুসিভ ও মডেল ক্যাম্পাস গঠনের প্রতিশ্রুতিও দেন তারা। এদিকে নির্বাচন সময়মতো হবে কি না এমন প্রশ্নে প্রার্থীরা জানান, বিভিন্ন ষড়যন্ত্র থাকলেও 20 জানুয়ারি নির্বাচন আয়োজনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ চলছে। এ সময় ভিপি প্রার্থী দেলওয়ার হোসেন শিশির এবং জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম সহ 23 সদস্যের প্যানেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আমাদের যে আবাসন সমস্যা আছে, সমস্যার সমাধান করা, আমাদের খাদ্য নিরাপত্তা বিষয়ক সমস্যার সমাধান করা, আমাদের ট্রান্সপোর্টেশন ইস্যু, আমাদের গবেষণা বাজেট বৃদ্ধি সহ আমাদের লাইব্রেরিতে অ্যাক্সেস বৃদ্ধি করা, জার্নাল অ্যাক্সেস বৃদ্ধি করা, আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন করা, আমাদের অ্যালামনাই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি এবং স্পন্সরশিপের ব্যবস্থা করা, অন ক্যাম্পাস জব। চিরিরবন্দর উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় ভোটারদের সমস্যা নিয়ে আলোচনা এবং তাদের সাথে কুশল বিনিময় করেছেন চিরিরবন্দর খানসামা আসনের সাবেক এমপি ও আগামী জাতীয় নির্বাচনে ওই আসনের ধানের শীষের প্রার্থী আখতারুজ্জামান মিয়া।
উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ধানের শীষকে জনগণের আশা ভরসার প্রতীক উল্লেখ করে দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপির বিকল্প নেই বলে এ সময় মন্তব্য করেন আখতারুজ্জামান মিয়া। স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের অধিকার নিয়ে স্থানীয়দের সাথে মত বিনিময় করেন তিনি। জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে অর্থের বিনিময়ে সরবরাহ করার অভিযোগে নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্ট সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এক ব্রিফিংয়ে সিআইডি জানায়, রাজধানীর আগারগাঁও নির্বাচন অফিস থেকে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় প্রথম দফায় বুধবার আলামিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে বৃহস্পতিবার মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে চক্রের অন্যতম সহযোগী হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে হাবিবুল্লাহ এবং ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে আলামিন নির্বাচন কমিশনে দীর্ঘদিন ধরে কাজ করছেন। টাকার বিনিময়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য সরবরাহ করতেন তারা। সিআইডি জানায়, চক্রটি এভাবে প্রায় 11 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গত 14 জানুয়ারি 2026 তারিখে রাজধানীর আগারগাঁ নির্বাচন অফিস থেকে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় প্রথমে আলামিনকে রাত 10:30টায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ এবং আমাদের যে নিজস্ব টেকনিক আছে সেটার ভিত্তিতে 15 জানুয়ারি, দ্যাট মিনস গতকাল রাত্রে 12:10-এ তাকে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়। ওটিপি ট্রান্সফারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে এবং তা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক ছাত্রীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক, হেলপার সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, বুধবার রাত 11:30টার দিকে সাভার পরিবহনে ওঠেন ভুক্তভোগী। বাসে তখন 2 জন যাত্রী ছিলেন। ওই যাত্রীরা নামার পর কলেজ ছাত্রীকে জোর করে আটকে রেখে সাথে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় অভিযুক্তরা। পরে ভুক্তভোগী নারীকে রাতভর গণধর্ষণ করে তারা, এমনকি ধর্ষণকালে ভিডিও ধারণ করে। এক পর্যায়ে করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর সন্দেহজনক অবস্থায় বাসটি দাঁড়িয়ে থাকলে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনাটি জানতে পারে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ। গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন বাস্তবায়নে অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে ওয়ারবে ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জাতীয় পরামর্শ সভা সিরিজের শেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এটি 2026 সালের ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের জন্য বাংলাদেশের শ্যাডো রিপোর্ট প্রণয়নের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। সভায় শ্যাডো রিপোর্টের কাঠামো ও অগ্রাধিকার বিষয়গুলো উপস্থাপন করেন রিপোর্ট পেন হোল্ডার আসিফ মুনির। তিনি বলেন, লিঙ্গ সংবেদনশীলতার অভাব, দ্বিপাক্ষিক চুক্তির দুর্বল বাস্তবায়ন, অভিবাসীদের নীতি নির্ধারণে সীমিত অংশগ্রহণ এবং প্রত্যাবর্তন পরবর্তী সহায়তার ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ। এ সময় সরকারি কর্মকর্তা, অভিবাসন বিশেষজ্ঞ, সুশীল সমাজ, ট্রেড ইউনিয়ন, বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, অভিবাসন ব্যয় বৃদ্ধি, দালাল নির্ভরতা, পর্যাপ্ত কনসুলার সেবা না পাওয়া, স্বাস্থ্য ও আইনি সহায়তার অভাব এবং তথ্য ব্যবস্থার দুর্বলতা অভিবাসীদের আরও ঝুঁকির মুখে ফেলছে। বিশেষ করে নারী এবং অনিয়মিত অভিবাসীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে আলোচনায় উঠে আসে। 2025-26 অর্থবছরে তুলার গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় শেরপুরে তুলা চাষী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তুলা উন্নয়ন বোর্ড ময়মনসিংহ জোনের উদ্যোগে সদর উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের কান্দাশেরি এলাকায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় তুলার চাষ বাড়াতে কৃষকদের প্রণোদনা সহ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা জানান জেলা প্রশাসক। সেমিনারে তুলা উন্নয়ন বোর্ড, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা সহ জেলার 1/2 শতাধিক তুলা চাষী উপস্থিত ছিলেন।
ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আনন্দঘন পরিবেশে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এর উদ্বোধন করেন স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ও প্রিন্সিপাল ডক্টর রেজওয়ানা আফরোজ সরণি। সকাল থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে ক্রীড়া কমপ্লেক্স। শুরুতে ছিল মার্চ পাস্ট ও শারীরিক কলা কৌশল প্রদর্শন। স্কুলের শিক্ষার্থীদের ডিসপ্লে দর্শক ও অভিভাবকদের মুগ্ধ করে। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা, ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর রেজওয়ানা আফরোজ সরণি। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ থেকে আটক আন্দোলনকারীদের ফাঁসি দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই তথ্য নিশ্চিত করে ট্রাম্প মন্তব্য করেছেন, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করেছে তেহরান। তবে ইরানের সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। এদিকে ইরানের ইসলামিক গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় ইরান ইস্যুতে সংবাদ সম্মেলন বাতিল করেছেন পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত। বিক্ষোভ ও সহিংসতা বন্ধে ইরানের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে চীন। কূটনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে তেহরানকে সতর্ক ও সংযমী হওয়ার বার্তাও দিয়েছে বেইজিং। এদিকে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট জানিয়েছে অনুমতি দেওয়া হয়েছে এমন আন্তর্জাতিক ফ্লাইট ছাড়া বাকি সব ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান। অন্যদিকে ইরানের আন্দোলনকারীদের সমর্থনে বিক্ষোভ হয়েছে ইসরায়েল, জার্মানি, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ঘিরে নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যমতে প্রায় সব দেশের ফ্লাইটই ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে। অনুমতি নেওয়া আন্তর্জাতিক ফ্লাইট ছাড়া বাকি সব ফ্লাইটের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে ইরান সরকার। প্রায় 6 ঘন্টা বন্ধ থাকার পরও বিমান চলাচল স্বাভাবিক হয়নি। এদিকে আকাশসীমা বন্ধ হওয়ায় ফ্লাইট চলাচল নিয়ে বিপাকে পড়েছে ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া। বিকল্প রুট ব্যবহারের কারণে বিলম্ব ও বাতিল হয়েছে বেশ কিছু ফ্লাইট। ইরফান সুলতানের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে ইরান সরকার। তার পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ইরানে চলমান অস্থিরতা এবং সহিংস আন্দোলনে প্রথম বিক্ষোভকারী হিসেবে 26 বছর বয়সী ইরফান সুলতানিকে মৃত্যুদণ্ড দেয় দেশটির আদালত। সপ্তাহখানেক আগে পোশাক দোকানের কর্মচারী ইরফানকে তেহরানের থেকে বিক্ষোভের সময় গ্রেপ্তার করা হয়। বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। মৃত্যুদণ্ডের আগে শেষ বিদায় হিসেবে পরিবারের সঙ্গে সংক্ষিপ্ত একটি সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছিল। পরে কারা কর্তৃপক্ষ ইরফানের পরিবারকে ফোনে জানায় যে এটি স্থগিত করা হয়েছে। এদিকে গ্রেপ্তার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো। از من و شما و سپاه و فراجا انتظار دارن، انتظار به حقی هم هستش اینه که یک این افرادی که واقعا যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে এক ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তার গুলিতে আবারও এক ব্যক্তি আহত হয়েছেন। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানায়, গ্রেপ্তার এড়াতে গিয়ে ওই ব্যক্তি একজন কর্মকর্তার উপর সহিংসভাবে হামলা চালান। এ সময় তার পায়ে গুলি করে আহত করা হয়। আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হলেও তার আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির তথ্য মতে বুধবার সন্ধ্যায় তল্লাশির উদ্দেশ্যে একটি গাড়ি থামানোর চেষ্টা করলে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে কাছাকাছি একটি অ্যাপার্টমেন্টে গিয়ে আরও দুজনকে সাথে নিয়ে পাল্টা হামলা করে কর্মকর্তাদের ওপর। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফেডারেল কর্মকর্তা আত্মরক্ষার্থে গুলি ছোড়েন। এদিকে এই ঘটনার জেরে বিক্ষোভকারী ও কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মিনিয়াপলিসের নেতারা পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়ে শহর ও রাজ্য থেকে আইসিই চলে যাওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন। বিশ্ববাজারে 3% দরপতন হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের। নেমে এসেছে ব্যারেল প্রতি $60 থেকে $65 মধ্যে।
আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট দুক্ষেত্রে বৃহস্পতিবার প্রতি ব্যারেলে প্রায় $2 করে দরপতন হয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকারই প্রভাব পড়ছে তেলের বাজারে। জানা গেছে, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও পেট্রোলের মজুদ বেড়ে দাঁড়িয়েছে 34 লাখ ব্যারেলে। দুর্বল চাহিদা কিংবা অতিরিক্ত সরবরাহের ফলেই নিম্নমুখী তেলের দাম। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে 4 নভোচারী পৃথিবীতে ফিরে এসেছেন। একজন নভোচারী অসুস্থ হয়ে পড়ার কারণে নির্ধারিত সময়ের 1 মাস আগেই মিশনটি শেষ করেছে নাসা। 1998 সালে মহাকাশ স্টেশনটি পৃথিবীর কক্ষপথে বসানোর পর 26 বছরের ইতিহাসে এই প্রথমবার কোনো স্বাস্থ্যগত সমস্যার কারণে স্টেশনটি থেকে নভোচারীদের আগে ভাগে পৃথিবীতে আনা হলো। ক্রু 11 নামে পরিচিত এই দলটি দীর্ঘ প্রায় 11 ঘন্টার যাত্রা শেষে ক্যালিফোর্নিয়া উপকূলে অবতরণ করেছে। ফিরে আসা নভোচারীদের পরিবর্তে এখন মহাকাশ স্টেশনটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন রাশিয়ান নভোচারী সের্গেই কুজচেরচকভ এবং আরও 2 জন সদস্য। গেল বছরের 1 আগস্ট মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন ওই 4 নভোচারী। সেখানে 6.5 মাস অবস্থানের পর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দেশে ফেরার কথা ছিল তাদের। খেলার খবর। ভারতের নারী ফুটসাল দলকে 3-1 গোলে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটসাল দল। ম্যাচে জোড়া গোল করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবিনা। ম্যাচে জোড়া গোল পেয়েছেন সাবিনা খাতুন। ম্যাচের 7 মিনিটে কৃষ্ণা রানীর সহযোগিতায় তিনি লিড এনে দেন দলকে। লাল সবুজ জার্সিতে ফুটসালে মেয়েদের হয়ে এটি বাংলাদেশের প্রথম গোল। ম্যাচের 12 মিনিটে গোল করে নিজের জোড়া গোল পূরণ করেন সাবিনা। এবারও গোলের সহায়তায় ছিলেন কৃষ্ণা। 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধে অবশ্য বেশ কিছু আক্রমণ করে ভারত, তবে ম্যাচের 31 মিনিটে গোল করে 3-0-তে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের 36 মিনিটে ভারত একটি গোল পরিশোধ করলেও তা বাংলাদেশের জয়ের বাধা হতে যথেষ্ট ছিল না। প্রথম ম্যাচ ছিল ইন্ডিয়ার সাথে। আশা করি বাংলাদেশের মানুষ এই জয়ে অনেক খুশি। আমাদের আরো 5টা ম্যাচ আছে। সকলে আমাদের জন্য দোয়া করবেন, ভালো একটা রেজাল্ট নিয়ে যেন দেশের মানুষকে খুশি করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon।